আপনি ধামরাইয়ে একটা মুদির দোকান দিবেন ভার্সেস আপনি গুলশানে একটা মুদির দোকান দিবেন, চান্স খুব বেশি যে গুলশানের ওই দোকানটার ইনকাম বেশি হবে। এখন আপনি ধামরাইকে ভাবেন বাংলাদেশ আর গুলশানকে ভাবেন ইউরোপ। আপনি যদি খুব দ্রুত টাকায় বিলিনিয়ার হইতে চান এবং সবাই যদি বিলিনিয়ার হইতে চান, সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইউরোপে গিয়ে ব্যবসা করা। বাংলাদেশে বিজনেস যারা করে আর ইউরোপে যারা আপনারা বিজনেস করেন, কম্পেয়ার করলে কোনটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়? এই মুহূর্তে ইউরোপের পড়ালেখার বাজার আপনার মতে কারেন্ট সিচুয়েশনে কি আছে, এগুলো একটু আমাদের স্টুডেন্টদের জন্য বল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জটিল পডকাস্ট হবে এটা আশা করি, কারণ সোহাগ ভাই এবং খালিদ ফারহান ভাই দুজনই আছেন আমাদের স্টুডিওতে। আজকে আমরা চেষ্টা করব একদম অ্যাকচুয়াল জিনিসগুলো তুলে ধরার। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি এতদিন আপনাদের জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের স্টুডিও থেকে খালিদ ফারহান ভাই শেয়ার করবে অ্যাকচুয়ালি ইউরোপে যারা পড়ালেখা করতে যান, পড়ালেখা করার কী কী জিনিসের উপর চিন্তা করে আসলে আপনাদের ডিসিশন নেওয়া উচিত, এবং সোহাগ ভাইও চিন্তা বলবে আজকে যে কী কী জিনিসের উপর চিন্তা করে আপনারা বিজনেস মাইগ্রেশন বা ফুল ফ্যামিলি নিয়ে লিথুনিয়া যাওয়া বা ইউরোপে যাওয়া এই ব্যাপার স্যাপার নিয়ে। ভাই আপনাকে দিয়ে শুরু করবো, তারপরে খালিদ ভাইকে দিয়ে। প্রথমে আমি একটা ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। থ্যাংক ইউ খালিদ ভাই, আমাদের ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সিতে আজকে ফার্স্ট আসার জন্য। ভাইয়া কিন্তু অনেক আগেই পার্টনারশিপ নিয়েছেন আমাদের সাথে। আমার সাথে দেখা যাচ্ছে লিথুনিয়াতে ভাইয়ার অফিসে গুলশানে অনেকগুলো আমরা কন্টেন্ট করেছি, বাট আজকেই ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সিতে আসলেন। এবং অ্যাকচুয়ালি আমাদের যারা এমপ্লয় ছিল বা আমাদের যারা কলিগ ছিল সবাই দেখা করতে চাচ্ছিল খালিদ ভাইয়ের সাথে, যে খালিদ ভাইয়ের সাথে একটা ফটো সেশন করবো বা ভাইয়ার কাছ থেকে কিছু আমরা জ্ঞান ট্যান নিতে চাই। ভাইয়া তো অনেক সেল টেল করে। সো আজকে যে কথাগুলো বলছেন খুব ভালো লাগছে। টক অফ দ্য ডে আজকে যেটা ভালো লাগছে এবং আমি এটা একদম রেকর্ডেড রাখতে চাই, আমরা চাই খুব শীঘ্রই ফুল বিমান ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির স্টুডেন্ট পুরোটা যাবে, এবং এটা চাই, আমি বিশ্বাস করি আমাদের বিজনেস এবং স্টুডেন্টে এটা যাওয়া সম্ভব। থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে যে যেহেতু খালিদ ফারহান ভাইও আজকে আসে এখানে, যে উনি অনেকদিন ধরেই অলরেডি বিদেশে পড়ালেখা ব্যাপার স্যাপার নিয়ে উনি নিজেও স্টুডেন্ট হিসেবে গিয়েছে। পাশাপাশি উনি লাস্ট একটা আমাদের পডকাস্ট গেল যেটা লিথুনিয়া থেকে আপনি এবং খালিদ ভাই দুজনেই করেছেন, সেটার মধ্যে বেশিরভাগ ছিল যে যারা বিজনেস বাংলাদেশ থেকে মাইগ্রেট করে ফুল ফ্যামিলি নিয়ে বিজনেস সেট আপ করে লিথুনিয়াতে সেটেল হয়ে যেতে পারে। এই ব্যাপারটি আপনি মোটামুটি ভালো জানেন বিদায়ী আপনারা দুইজন সরাসরি ছিলেন লিথুনিয়া থেকে। এইটা খালিদ ফারহান ভাই এবং আপনি দুইজনেই আজকে যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন, ফার্স্ট গ্লোবালের দর্শকদের জন্য, যে আসলে কি জিনিসগুলো ফলো করলে তারা আসলে খুব সহজেই লিথুনিয়াতে চলে যেতে পারবে আপনার মতো। থ্যাংক ইউ। প্রথম হচ্ছে, বিজনেস কোনো সহজ একটা বিষয় না, এটা মাথায় রাখতে হবে যে বিজনেস কিন্তু আসলে সবার জন্য না। সেটা হইতে পারে আমাদের দেশ, হইতে পারে দেশের বাইরে, বিজনেস সবার জন্য না। এবং এটা আমরা ভালো করেই জানি যে 95% উদ্যোক্তা যারা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে, এর মধ্যে 95% কিন্তু লুজার হয়। তাই বলে কি বিজনেসম্যান নাই? আছে। 5% যারা আছে তারাই কিন্তু বলতে গেলে ইকোনমিটাকে কন্ট্রোল করে যে কোনো দেশের। এটা কিন্তু একদম কমন সিনারিও, আর এই ডাটা আমার ডাটা না। সো যারা সহজভাবে যেতে চায়, এই চিন্তা যদি কেউ করতে চায়, তাহলে তাকে বাংলাদেশেও সহজ বিজনেসম্যান হইতে হবে। যদি বিজনেসম্যান সারা কেউ চিন্তা করে যে আমি ওখানে যাব, ওখানে গিয়ে বিজনেস করব, এটা আসলে একটা কঠিন। বিজনেসম্যানদের জন্য কঠিন, কারণ ভিন্ন একটা দেশে যাবে, ওখানে ভিন্ন একটা সমাজ ব্যবস্থা, আইন বা পারিপার্শ্বিকতা, সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় ভাষা, এই বিষয়গুলা। এটা যে করতেছে না, বহুত বাঙালি করতেছে। অলরেডি আমরা যাদেরকে কোম্পানি ফরমেশন করে দিচ্ছে, খালিদ ভাই নিজেও দেখেছেন যে আমরা যাদের কোম্পানি ফরমেশন করছি তারা ওইখানে বিজনেসের জন্য চলে গেছে। নট অনলি মি যে আমি করছি, আমার বাইরে আরো 3-4 জন এখন লিথুনিয়াতে অবস্থান করতেছে, বিভিন্ন ধরনের বিজনেস নিয়ে কাজ করতেছে, এবং এখনো 10-15 জন আছে যারা ভিসার অপেক্ষায় আছে। সো অনেকেই বলতেছিল যে ভিসা হবে না, আপনার হয়েছে, আরেকজনের হবে না, আপনার প্রোফাইল ভালো। এটা ঠিক না। বাট যারা বিজনেসম্যান না, বা বিজনেসম্যান একদম এমন ভাবে না যে হয়তো এখন বিজনেসম্যান না, তার আত্মপ্রকাশ করার সম্ভাবনা আছে বা সে চাচ্ছে আমি ব্যবসায়ী করব, তাহলে তার এই বিজনেস রিলেটেড কাজে বা বিজনেস নিয়ে দেশের বাইরে সেটেল হওয়া উচিত। হইতে পারে ইন্ডিয়ায়, বাট একেবারেই সে ব্যবসা করতেছে না, বা তার 30-40 লাখ টাকা আছে, চিন্তা করতেছে আমি ওখানে গিয়ে ব্যবসাটা করব। শুধু চিন্তা করলে হবে না, আপনারা যারা চিন্তা করতেছেন পাশাপাশি এখনই শুরু করেন। যদি বাংলাদেশ থেকে শুরু না করেন, বা আপনি যেখানেই আছেন সেখান থেকে যদি শুরু না করেন, আপনি এখন চিন্তা করতেছেন আপনার কাছে টাকা আছে, আমি বিজনেস শুরু করলাম, বা এখানে কিছুই করলাম না, ওখানে গিয়ে বিজনেসটা করব, ফর শিওর ভিসা পাওয়ার সম্ভাবনাটাও কম হবে। বিকজ অফ আপনার যারা ইমিগ্রেশন অফিসার আছে, ভিসা অফিসার আছে, বা আপনি যখন ডকুমেন্টেশন গুলো মেক করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে বিজনেসটা কি জিনিস। তখনও বুঝতে পারবেন না বিজনেস কি জিনিস, কিন্তু যারা অপোজিশন আছে, যারা আপনার জন্য প্রোগ্রাম রেডি করছে, তারা কিন্তু বুঝে ফেলবে যে আপনি শুধু পেপারস বেস বিজনেস করতে যাচ্ছেন। বাট অ্যাকচুয়ালি আপনি যখন বিজনেসম্যান হবেন, আপনার কাছে এগুলো খুব সহজ মনে হবে, আরে এগুলো কোনো বিষয় না। কিন্তু যে বিজনেস কোনোদিন করে নাই,
তার কাছে যদি কিছু কিছু টার্মস আছে যেগুলো আমি আগের পডকাস্টে বলছি, এই টার্মস গুলোতে আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর যদি না হন পদে পদে অনেক জায়গায় আটকাবে। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমি একটু খালিদ ভাইকেই প্রশ্নটা করি, কারণ এটা বেটার হবে যে খালিদ ভাই অলরেডি ইউরোপে অনেক বছর ধরেই বিজনেস করতেছে, উনি সিটিজেনশিপ নিয়েছেন আয়ারল্যান্ডের মতো একটা জায়গায়। তো এই বিজনেস যেহেতু রিয়েল ফ্যাক্টটা, খালিদ ভাই ইউরোপের সিনারিওটা আরো ভালো বলতে পারবে। খালিদ ভাই, ইউরোপে যারা এই মুহূর্তে বিজনেস করতে চিন্তা ভাবনা করছে বাংলাদেশ থেকে, আপনাদের স্টুডেন্ট ভিসায় গিয়ে আমরা আলোচনা করবো একটু পরে, স্টুডেন্ট ভিসায় কিভাবে যাওয়া যায়, কি ব্যাপার স্যাপার, বাট যারা বাংলাদেশ থেকে বিজনেস করতে যেতে চায় ইউরোপে, বাট আপনি করতেছেন অনেক দিন, আপনি কি মনে করেন যে আসলে ওদের কি চিন্তা করে ওনাদের যাওয়া উচিত, বা কি জিনিসগুলো ওরা শিখে গেলে বা জেনে গেলে ওনাদের জন্য বিজনেস করা সহজ? আমি সোহাগ ভাইয়ের সাথে অনেকাংশে একমত যে এমন যদি হয় যে আপনি জীবনে কখনো বিজনেস করেন নাই, এখন আপনি বলেন যে আমার কাছে 40 লাখ টাকা আছে, আমি লিথুয়ানিয়ার ভিসাটা পাইলে ওখানে যা বিজনেস করবো, এটা আসলে অবিশ্বাস্য শোনায় একটু, যে উনি জীবনে কোনো বিজনেস করে নাই, উনাকে এখন আমি ভিসা দিল, উনি এখানে এসে বিজনেস করবে এবং সেই বিজনেস ভালোও করবে, উনি আমাকে এটা একটু অবিশ্বাস্য শোনায়। এবং যদি ভিসা মানে ধরেন অবিশ্বাস্য শুনাইলো না, সে ভিসাও দিল, উনি তারপর গেল লিথুয়ানিয়া, তারপর ওই 40 টাকা দিয়ে উনি ওনার জীবনের ফার্স্ট বিজনেসটাই অনেক ভালো করবে এবং ওখানে উনি খুব আরাম করে থাকতে পারবে, এটা হওয়ার চান্স আমার মনে হয় কম। সো প্রথম কাজই সে এটা স্টুডেন্ট হিসেবে যাক বা বিজনেস করতে যাক, যেভাবেই যাক, মানে যে কারণেই যাক, প্রথম কাজ হওয়া উচিত এই ক্ল্যারিটিটা নিজের মাথার মধ্যে রাখা, যে যাওয়াটা পুরা জার্নিটা হইলো আমি কিভাবে একটা উন্নত জীবন পাইতে পারি, আমার কিভাবে একটা আরামদায়ক জীবন হবে আমার পরিবারের, সন্তানের, ইত্যাদি ইত্যাদি। এটা হলো পুরা জার্নি। ছোট্ট একটা পার্ট হলো ভিসা পাওয়া, শুরুর একটা পার্ট, শুরুর দিকের একটা পার্ট। আমরা অনেকে ভাবি যে শুরুর এই পার্টটা হলো পুরা প্রসেসের মধ্যে একমাত্র গুরুত্বপূর্ণ পার্ট, বাট এইটা আসলে আমার ওই সময় গুরুত্বপূর্ণ লাগছে, একটা ফার্স্ট কাজ, ওইটা না হলে শুরু করা যেতেছে, বাট এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ না। বাংলাদেশের যত প্রবাসী আছে সবাই তো প্রথম পার্ট তো পারছে, সবাই এই কারণে প্রবাসী হয়েছে, কিন্তু সবার সুন্দর জীবন হয়নি, এবং অনেক আছে যাদের অ্যাকচুয়ালি সুন্দর জীবন হয়ই নেই, প্রথম পার্ট পারছে, তারা বিদেশ গেছে এবং কিন্তু সুন্দর জীবন হয়নি। সো এইরকম এই ব্যাপারটা সবসময় আপনি স্টুডেন্ট হিসেবে যান, আপনি বিজনেস করতে যান, এই পুরা টাইম লাইনটা নিয়ে একটু চিন্তা করা উচিত, যে ফার্স্টে তো আমি গেলাম, এই কঠিন কাজটা করলাম, এরপরে আসলে আমি কি করবো, তারপরে আসলে আমি কি করবো, জানি আমার বিদেশে, যেটা আমি বিভিন্ন জায়গায় বলছি, জানি আমার বিদেশের গাড়ি বাড়ি হয়, যেন আমি বিদেশের মানুষ ওই ইকোনমির 1% আসতে পারি, ওই ইকোনমির 5% আসতে পারি, এইটা আমি কিভাবে করবো, পুরো প্ল্যানটা সাজা, তারপর আপনি শুরু করবেন, তো ওখান থেকে সবাই ওখান থেকে শুরু করে, বাট পুরো প্ল্যানটা জানি মাথায় থাকে, এরকম জানি না হয় যে আমি গেলাম তারপর দেখা যাক কি হয়, এরকম জানি না হয়। ভাই, বাংলাদেশে বিজনেস যারা করে আর ইউরোপে যারা আপনারা বিজনেস করেন, কম্পেয়ার করলে কোনটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়? দুজনই আছে, দুজনই বিজনেসম্যান, একজন বাংলাদেশি বিজনেসম্যান, সাকসেসফুল বিজনেসম্যান, আলহামদুলিল্লাহ আপনিও একজন সাকসেসফুল ইউরোপে, ইভেন বাংলাদেশ, সব জায়গায়। সো দুইজন ভালো বলতে পারবেন। দুইটার দুই রকম মজা আছে। এক, বাংলাদেশের কিছু সহজ উত্তর হলো ইউরোপে সহজ, এটা হলো সহজ উত্তর, কারণ সবকিছু স্ট্রাকচার থাকলে সবকিছু করতে একটু সহজ সুবিধা হয়। আমি সহজ একটা উদাহরণ দিই, মনে করেন আমি ঠিক করলাম যে কালকে আমি একটা ভাতের হোটেল খুলবো ডাবলিনে। এখন ডাবলিনে ভাতের হোটেল খুলতে কি করতে হয়, প্রথম কাজ কি, তারপর এটা পাওয়ার পরে দ্বিতীয় কাজ কি, থেকে শুরু করে হোটেল খোলা পর্যন্ত, কাস্টমার আসা পর্যন্ত কি কি করা যাবে, সব লেখা আছে এবং ফিক্সড ওটাই হয়। আমরা জানি যে এই যে ফুড অথরিটি থেকে এটা নিতে হবে, অমুকের কাছে ওটা নিতে হবে, কুকুর নিয়ে ভিতরে আসা যাবে না, সব মানে ফিক্স, আমি জানি। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা হইলো ডিপেন্ড করে যে উনার মতো কেউ হইলে মনে করেন সবই হয়তো সম্ভব, আবার ধরেন অন্য আরেকজনের জন্য হয়তো কিছুই সম্ভব না। এই বাইরের কেস বাই কেস হয়। ওই হিসাবে আর কি বেশিরভাগ মানুষের জন্যই স্ট্রাকচার সিস্টেমটা সহজ, বেশিরভাগ মানুষের জন্য হয়তো বাংলাদেশ সিস্টেমটা সহজ না। আবার উল্টা দিক থেকে চিন্তা করলে অনেক কিছুই আছে যেগুলো আবার ধরেন বাংলাদেশে অনেক সহজ, ইউরোপে আবার অনেক কঠিন। যেমন ধরেন আপনি ঠিক করলেন যে 10 জন মিলে ওখানে একটা জমি কিনবো, তারপরে এটার এই হবে, তারপরে আমি এটা রাজুক পারমিশন দিব, ওটা বেচে দিব, এইরকম জিনিসপত্র করা সম্ভব না। থ্যাংক ইউ। আমি যেটাকে সহজভাবে এটাকে ক্যালকুলেট করেছি, বা আমি যেটা চিন্তা করি, যেমন আমি যখন যাই আমার মিসেস 3-4টা ব্যাগ দিয়ে দিছিল, মানে এই জন্য অনেক কিছু আনতে পারে নাই। 5 ভাই বলতেছে আপনার তো অনেক সময় লাগবে, আর আমি কিন্তু 20 দিনের মধ্যে 3-4টা দেশ ঘুরে টিএসসি কমপ্লিট করে চলে আসছি, যেটা বাংলাদেশে চিন্তাও করতে পারি না। বাংলাদেশে আমি চিন্তাও করতে পারি না যে এই বিজনেস নিয়ে, এমপ্লয়ি নিয়ে, এর মধ্যে আমরা পডকাস্ট করেছি, আপনার সাথে কাজ করেছি, এইটা কিন্তু বাংলাদেশে সম্ভব হইতো না।
এটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা বলেন, আমি গভর্নমেন্টকে দোষ দিচ্ছি না, এই কারণে করা সম্ভব হতো না। ইভেন তো ওখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট হওয়া শুরু হয়েছে, এটা বলতে পারেন যে হ্যাঁ পার্সোনাল আমাদের বিজনেস এক্সপিরিয়েন্স আছে সেই কারণে। বাংলাদেশে যেটা সম্ভব, আজকে বললাম কালকে সকালবেলা একটা দোকান খুলে ফেললাম, কোনো ডকুমেন্টস কিছু নিলাম না, প্রফিট হলো, তারপর গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, এটা বাংলাদেশে সম্ভব। এবং এইটাই সাধারণত আমাদের দেশের রুরাল এরিয়া থেকে এভাবে শুরু হয়, বাট ওখানে এটা হয় না। ওখানে হয় সবকিছু আগে তৈরি করে তারপর আপনার বিজনেসটাকে রান করতে হয়, এবং একটা প্রত্যেকটা অথরিটির আন্ডারে আপনাকে থাকতে হয়, যার জন্য ক্লিয়ারিটি হয় এবং খুব স্বচ্ছ সুন্দরভাবে হয় সবকিছুর। ভাই ব্যাপারে মাঝখানে থামে, একটা মজার কাহিনী হয়েছিল। এই আমার বাসায় একবার ডাবলিনে, আমার বাসায় একবার, সো আমরা প্রত্যেক 2 মাস পর পর ভ্যাট সাবমিট করি। সো আমরা 23% ভ্যাট নেই আমাদের কাস্টমারদের কাছ থেকে, এবং প্রত্যেক 2 মাস পর পর আমরা রেভিনিউ কমিশনে সাবমিট করি। এটা ওনাদের মানে রেভিনিউ কমিশনের টাকাটা আমরা কালেক্ট করে দিই, ভ্যাট যেভাবে সাবমিট করতে হয় আর কি। এক মাসে আমার অ্যাকাউন্টে, বিজনেস অ্যাকাউন্টে 16,007 ইউরো হইলো। আমাদের সাধারণত ভ্যাট 16,000 থেকে 25,000 এরকম আসে প্রত্যেক 2 মাস পর পর। এক মাসে আমার অ্যাকাউন্টে 16,000-এর একটু কম ছিল, 14,000 বা 15,000 এরকম ছিল। তো কাটে নাই, মানে কাটতে পারে নাই, গেছে 14,000 বা ফেরত চলে আসছে। তো বিজনেস অ্যাকাউন্টে তো আমি লগ ইন করি না সাধারণত, এবং মেসেজ কিছুই আসে না আয়ারল্যান্ডে, লগ ইন না করলে জানার উপায় নেই কি হয়েছে। তো আমি টের পাই নাই, হ্যাঁ আমি টের পাই নাই। রেভিনিউ কমিশন কাটতে চাইছে, কাটতে পারে নাই। তো তার 2 মাস পরে আমার বাসায় একটা চিঠি আসছে যে আপনার বাসায় পুলিশ আসবে, 16,000 ইউরো সমপরিমাণ মালামাল নিয়ে যাবে বাসায় থেকে। যেটাকে আমরা বলি মানে হ্যাঁ, এই 16,000 ইউরো সমপরিমাণ মালামাল নিয়ে যাবে। তো আমি বুঝি নাই ফার্স্টে, কারণ এর পরেরটা আবার কাটছে, বুঝছেন? হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে পরেরটা কাটছে। আগেরটা কাটতে পারেনি, তখন অ্যাকাউন্টে টাকা ছিল, বাট তারপরে আরো 2 মাস গেছে, এর পরেরটা আবার ঠিকই কাটছে, তখন আবার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। কিন্তু আগেরটা যে কারণে আমি বুঝিই নাই কি হয়েছে। তারপর পরে দেখলাম যে হ্যাঁ এইটা একটা পেমেন্ট ফেল করছিল, এই কারণে। এখন পর্যন্ত কিন্তু কোনো কথা হয়নি কারোর সাথে, কোনো কিছুই হয়নি। এবং তারপর দেখলাম যে ওখানে চিঠিতে লেখা যে এই অ্যাকাউন্টে এত দিনের মধ্যে এই পেনাল্টি সহ টাকাটা দিতে হবে, নাইলে এই যে পুলিশ আসবে, পুলিশ এসে এই কাহিনী করবে। তা আমি তো সাধারণত একটু ভয়ের ব্যাপার, আমি তো এখনো দেশি মানুষ, একটু ভয় পেলাম যে এখন কি হবে আসলে। তো তারপরে কিছুই হয়নি, আমি অ্যাকাউন্টে টাকা দিয়েছি, কিছুই হয়নি আসলে। তারপর আমি ওখানে অ্যাকাউন্টে টাকাটা দিছি, 500 না 550 ইউরোর মতো আমার পেনাল্টি দিতে হয়েছে। এবং তারপর পরের দিন আবার আমি একটা ইমেল পাইছি যে এটা আপনার মামলার নিষ্পত্তি হয়ে গেছে, আপনাকে আপনার বাসায় পুলিশ আসবে না। এটা যদি বাংলাদেশে হইতো, হ্যাঁ বাংলাদেশে হইলে যে কি হইতো এটা মনে করেন 16,000 বদলে আরো, যাই হোক। আচ্ছা আমি শেষ করতে পারি। সো ইন মাই ক্যালকুলেশন, আমি বাংলাদেশে ব্যবসা করি 1997, যদিও আমি তখন আন্ডার এজ, মানে 18 হয় নাই, মানে আমি বাবার এক ছেলে হওয়ার কারণে অনেক কিছুই ব্যবসা করতে হয়েছে। আপনার প্রবলেম মানে সুবিধাটা কোথায় গিয়ে দাঁড়ায়, বা মানুষের আকৃষ্টটা ইউরোপ কেন হয়? যখনই 150 দিয়ে গুণ হয়ে যায় বা 150 দিয়ে ভাগ হয়ে যায়, তখনই এটা ডিফারেন্সটা বোঝা যায়। স্যার আমরা চিন্তা করি 10,000 টাকা ব্যবসা করব, এটা কিন্তু 10,000 টাকাই, ওদের জন্য 10,000 ইউরো মানে 10,000 টাকাই। এই 10,000 টাকা ব্যবসা করা মানে আমি 150 দিয়ে গুণ করা মানে 15 লাখ টাকা আমার ব্যবসা হয়ে যাওয়া, বা 20,000। তো ওইখানে ইউরোপে একটা বিজনেসে সে যদি রিয়েল বিজনেসম্যান হয়, 20-30,000 ইউরো ব্যবসা করা, আমি দেখছি ইটস নট এ বিগ ডিল, এটা খুব বেশি কিছু না। আপনি যদি 30,000 ইউরো, এবং এটাও সত্য, 30,000 ইউরো দিয়ে ইউরোপে বেশ ভালো বসবাস করা যায় এবং ভালো লাইফ লিড করা যায়। কারণ আমি দেখছি যে 2,000, 4,000, 5,000 ইউরোর উপরে খুব কম আছে যে চাকরি বেতন পায়, বেশিরভাগই 1 থেকে 2,000। আমি লিথুনিয়ার কথা বলতেছি, জার্মানির দিকে 2,500-3,000 দেখলাম। তো কেউ যদি 20-30,000 ইনকাম করে, হ্যাঁ ট্যাক্সের সংখ্যাও বেশি, কিন্তু ট্যাক্স দেওয়ার পর যেই পরিমাণ টাকাটা থাকে, আপনি যদি খুব দ্রুত টাকায় বিলিনিয়ার হইতে চান, এবং সবাই যদি বিলিনিয়ার হইতে চান, সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইউরোপে গিয়ে ব্যবসা করা। আপনি একটু আগে হয়তো আমাদের কথায় অনেকে চিন্তা করবে, আরে সোহাগ ভাই মনে হয় চাচ্ছে না ওখানে যে ব্যবসা করেন। না, আপনি যদি ব্যবসায়ী না হন যাওয়া উচিত না, কিন্তু যদি ব্যবসায়ী হন এবং আপনার রিলেটেড বিজনেস এরকম থাকে যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি বিজনেসম্যান, এবং আপনি পয়সা বানাইতে চান, দ্রুত বিলিনিয়ার হইতে চান, বেস্ট স্পেস। আপনি মনে করেন যে আপনি ধামরাইয়ে একটা মুদির দোকান দিবেন ভার্সেস আপনি গুলশানে একটা মুদির দোকান দিবেন, চান্স খুব বেশি যে গুলশানের ওই দোকানটার ইনকাম বেশি হবে। মুদির দোকানই, কিন্তু গুলশানের মানুষ একটু হয়তো অ্যাফ্লুয়েন্ট, তার হয়তো একটু ডিসপোজেবল ইনকাম বেশি, সে আর একটু খরুচে, তার খরচ করতে সমস্যা হচ্ছে না। এখন আপনি ধামরাইকে ভাবেন বাংলাদেশ আর গুলশানকে ভাবেন ইউরোপ, বিষয় সেম। আমার মানে ইউরোপের মানুষের ডিসপোজেবল ইনকাম বেশি, ইউরোপের মানুষের তার 65 হয়ে যাওয়ার পরে তার কি হবে, সে কেমনে বাঁচবে, ওই টেনশন তার নাই, কারণ সে সরকার থেকে পাবে, প্লাস তার হেলথ ইন্স্যুরেন্স আছে, প্লাস ততদিনে অলমোস্ট সবার বাড়ি হয়ে যায়, সো তার অনেক টেনশন কম, সো সে খরচ করতে রাজি।
সে যদি খরচ করতে রাজি হয়, ওইরকম একটা মার্কেটে যে আপনি যেই বিজনেসই করবেন, চান্স খুব বেশি যে ওই বিজনেসের বিক্রি এবং বেশি দামে বিক্রি করার পোটেনশিয়াল ওই মার্কেটে বেশি, কারণ মার্কেটের মানুষের কেনার ক্যাপাবিলিটি বেশি এবং সে কিনতে রাজি। ধরেন 20 বছর আগে আপনি অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশে বিক্রি করতে পারতেন না, কারণ মানুষ যদি এগুলো কে কিনবে, এগুলো কেনা সম্ভব না। কিন্তু আজকের দিনে আবার ওইগুলোর অনেক কিছু কেনা সম্ভব এবং এবং মানুষ কিনতেছে, আমরা অনেকে বেচতেছে আবার অনেকে কিনতেছে, এবং আরো 20 বছর পরে যায় দেখা যাবে আরো বাংলাদেশের মার্কেটে যে বিওয়াইডি বিক্রি হবে, এটা তো ধরেন 20 বছর আগে অবিশ্বাস্য ছিল, ভাবাই যেত না, এখন কিনতেছে, 20 বছর পরে দেখা যাবে আরো বেশি কিনবে। সেম জিনিসটাই, জাস্ট আপনি ইউরোপ দিয়ে যদি কম্পেয়ার করেন ওখানে আরো ইজি। একটা সহজ জিনিস আমাকে একটু বলবেন, আমি প্রশ্নটা করে মনে হয়েছে পরে ভুলে যাব। সেটা হচ্ছে যারা ধরেন গ্রামে, আমাদের যদি আমরা গ্রাম চিন্তা করি, যে গ্রামে একটা লোক পড়ালেখা করছে, মোটামুটি তার বাবার বিজনেস সে হচ্ছে দেখতেছে, শুনতেছে, করতেছে ও কিছু কিছু সময়, বা ধরেন বাবার বিজনেস দেখেই বড় হয়েছে, বিজনেস করে না, এই লোকটা যদি ইউরোপে যে বিজনেস করতে চায় তাহলে আপনাদের সাজেশন কি? এটা আমি কমন কেস পাই আমার, এই জন্য আমি বললাম। আচ্ছা, প্রথম হচ্ছে সে বিজনেস করতে পারবে। বিজনেস করতে পারা আর বিজনেসের সাকসেস হওয়া এক জিনিস না। সে হয়তো ভিসাটাও পেয়ে যাবে। এই ধরনের কেসে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়, আমি যেটা ক্যালকুলেশন দেখছি, একটা ড্রিম থাকে যে আমি ইউরোপে চলে যাব, আমি উন্নত একটা কান্ট্রিতে যাব, যেহেতু এখানে কিছু ব্যবসা শিখেছি এবং এই সিস্টেমে চলে যাওয়া যায়, যাওয়ার পর আমি ব্যবসা করবো, ব্যবসা না করতে হলে দেখবো না কি করা যায়, তখন আমি জব নিব বা অন্য দেশে সুইচ হয়ে যাব। যদি এই ধরনের চিন্তা থাকে, না যাওয়া উচিত দেশের প্রেক্ষাপটে। তার অবশ্যই ভালো ব্যবসা বাণিজ্য করে যাওয়া উচিত, যাইতে সে পারবে ফর শিওর। সে যদি সব, যেহেতু অতটুকু জানে এবং তার কাছে যদি 40-50 লাখ টাকা থাকে এবং সে যদি লেগে থাকে, কনফার্মলি সে যাইতে পারবে। মানে মোস্ট অফ কেস সে যদি অ্যাকচুয়ালি ক্যাপাবল হয়, আপনি যেটা বললেন, তাকে কথা বলতে জানতে হবে, ল্যাঙ্গুয়েজটা একটু থাকতে হবে, বা বিজনেস রিলেটেড কোশ্চেন আছে, বাট ওখানে যায় সাকসেস হওয়ার সম্ভাবনাটা তার অনেক কম থাকবে যদি সেইখানে বিজনেসের সাকসেসটা না থাকে। এইটার রেশিও হবে খুব কম, আমি 100% হবে না। এমনও অনেক আছে যে মানে 65 বছর বয়সে গিয়েও ম্যাকডোনাল্ডস অনেক কিছু করে ফেলছে, সেটা উদাহরণ, সেটা আমি আনতেছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই এখন এই যে যারা যাচ্ছে, ধরেন আপনার বিদেশে যাবে কিন্তু সে মোটামুটি জানে, টাকা পয়সা আছে, সে যাবে, বা আমরা যে ফরমেশনে বিজনেস করে দিই সেটাতে গিয়ে গেল, এতে করে ধরেন আপনার যে লোকটার কথা আমি বললাম, তার রিস্ক ফ্যাক্টর কতটুকু সার্ভাইভ করার ইউরোপের মতো জায়গা, এটা কিন্তু মানুষ জানতে চায় যে আমি গিয়ে আসলে সার্ভাইভ করতে পারবো কিনা। আমি হয়তো বা আবেগে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমি হচ্ছে চলে গেলাম টাকা পয়সা দিয়ে, মানুষ এটা জানতে চায় যে আসলে আমি পারবো কিনা পরবর্তীতে। সহজ করে দিই এটাতে, মানে আমি যতটুকু, বিকজ আমি লিথুয়ানিয়াতে মোটামুটি ঘাটছি, যে কয়েকদিন ছিলাম আমি, এই ধরনের কোশ্চেন। একটা লোক যদি 800 থেকে 1000 ইউরো ইনকাম থাকে, তার মানে কত, 1.5 লাখ টাকা, এটা কিন্তু বাংলাদেশের অনেকে ইনকাম করে। দেখবেন যে দেশে মাছ চাষ করে বা জমি চাষ করে 1.5 লাখ টাকা এখান থেকে নিয়ে যাওয়ার অনেকেই করে, এটা মোর এনাফ, তার ফ্যামিলি সহ 1.5 লাখ। মোর এনাফ বলতে আমি বুঝাতে চাচ্ছি সে এখানে লাক্সারি লাইফ লিড করতে পারবে না, কিন্তু সে ভালো লাইফ লিড করতে পারবে 1000 ইউরো হলে। এখন সে যেই ব্যবসাটা করবে, সেই ব্যবসা করে যদি 1000 ইউরোর উপর ইনকাম করতে পারে, ভেরি গুড, তাহলে তার কোনো সমস্যা নেই, তাহলে সে ওইটা দিয়ে সার্ভাইভ করে যেতে হবে। কিন্তু যদি ভালো উন্নত জীবনযাপন করতে চায়, এটার কোনো খালিদ ভাই লাইফ লিড, ভাই আমার লাইফ লিড একরকম না, হ্যাঁ, আর এটাই স্বাভাবিক। সো আলটিমেটলি ওনার এই জিনিসটা চিন্তা করতে হবে। তাহলে কারা যাবে, আমি কাদেরকে সাজেশন করছি? বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে, অনেক গার্মেন্টস ওনার আছে, আমি ছোট করছি না, যে ইমেলটাও লিখতে চায় না বা পারে না, বাট তাদের অনেক বড় এক্সপোর্ট করতেছে, ইম্পোর্ট করতেছে। স্টুডেন্ট আছে, স্টুডেন্টশিপ শেষ করে সে চাকরির জন্য করতেছে। বাংলাদেশে অনেকে বলে যে এন্টারপ্রেনার হওয়া, অনেক সুযোগ আছে। ডিজিটাল প্রোডাক্ট ছাড়ার যে প্রোডাক্ট, ইম্পোর্টেড প্রোডাক্ট, এক্সপোর্টেড প্রোডাক্ট, হাজার লোক আছে বাংলাদেশে আছে এবং বাইরে আছে। আজকে আমি বলতেছিলাম খালিদ থেকে, ফ্রান্স থেকে একজন আসছে আমাদের লিথুয়ানিয়ার অফিসে। কেন? সে লিথুয়ানিয়াতে একটা রেস্টুরেন্ট করতে চায়, বাংলাদেশে তার ভাইয়া আছে, তার ভাইয়াকে সে লিথুয়ানিয়াতে রেস্টুরেন্টটা বুঝিয়ে দিতে চায়, বাট সে ভিসা পাচ্ছিল না, সে ভিজিট ভিসা নিবে বা জব ভিসা নিবে, এটা পাচ্ছিল না। এই অপরচুনিটি তার কাছে বেশ ভালো মনে হচ্ছিল। সো কোটিখানেক আমাদের যারা আছে দেশের বাইরে বসবাস করছে, এবং আমি ফর শিওর বাংলাদেশে যারা আছে তারা তাদের এখন যেই ছেলেটা এখানে খুব অলস ছিল, সেই ছেলেটাই মিডল ইস্টে গিয়ে বা ইউরোপে গিয়ে তার চেয়ে অনেক বেশি পরিশ্রমী হয়ে গেছে, কারণ রিয়েল লাইফ সে বোঝা শুরু করছে, ব্যবসা সে বোঝা শুরু করছে।
এই রিলেটেড যারা লোকজন আছে, বাংলাদেশে তার ছোট গার্মেন্টস আছে, লেদার গার্মেন্টস আছে, সে হয়তো আলু রপ্তানি করে, মাছ রপ্তানি করতে চায়, বা ওইখান থেকে কেভিয়ার আনতে চায়, ইউরোপ থেকে প্রোডাক্ট আনতে চায়, চায়না থেকে প্রোডাক্ট নিতে চায়, বা সে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোডাক্ট সেল করতে চায়। এই রিলেটেড হাজার হাজার ছেলে পেলে আছে বা হাজার কোম্পানি আছে যারা ইনভেস্টমেন্ট করতে পারে এজেন্সি রিলেটেড, এদের জন্য আসলে এই প্রোডাক্ট। আপনি ফর শিওর থাকেন ইউরোপ সবাইকে নেবে না, ইউএসএ সবাইকে নেবে না যারা এই রিলেটেড বিজনেস বোঝে না। স্টুডেন্টের জন্য ঠিক আছে, আপনার শ্রমিকের জন্য আবার শ্রমে বাজারে যখন যাবেন তখন তারা কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, মাংস কাটার লোক, হেভি ড্রাইভার এদেরকে খুঁজবে, বাট বিজনেসম্যানদের জন্য ওই রকম বিজনেসম্যানই খুঁজবে। এবং আমি যে কয়জন ডি ভিসা বা আমি টিএসসি এলা যাদেরকে দেখছি, এই যারা ভিসা পাই ওখানে গেছে, তাদের মধ্যে এমন কোনো কোয়ালিটি আমি পাই নাই যে অ্যাকচুয়ালি তারা বিজনেস করার মতো না। তার মানে ভিসা অফিসার যাদেরকে ভিসা অফিসার বসায় রাখছে বা ওরা যে সিস্টেম ডেভেলপ করে রাখছে ডকুমেন্টারি, এটার ফাঁকফোকর দিয়ে যাওয়া খুব টাফ। এই জন্য দেখবেন আমাদের কাছে সবাই আসলে কিন্তু আমরা একসেপ্ট করি না যে হ্যাঁ আপনার যাওয়া উচিত বা আপনি যাইতে পারবেন, আমরা সবকিছু বলে দিই, তারপর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার জন্য ফিট, তাইলেই যাওয়া উচিত। এবং আপনি আপনি অ্যাজ এ বিজনেস ক্যাটাগরির হন, এবং ওই বিজনেস ক্যাটাগরির হন যদি সার্ভাইভাল পিরিয়ড হয়, আপনার ব্যবসা শেষে যেন 1000 ইউরো ইউরোপ থেকেই আয় হয়, অথবা আপনি যেন সাপোর্টটা বাংলাদেশ থেকে অথবা 2-4-6 মাস নিতে পারেন। আমার পার্সোনাল অপিনিয়নটা আমি বলতেছি। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আজকে খালিদ ভাই এবং সোহাগ ভাইয়ের কাছ থেকে স্টুডেন্ট ভিসায় যারা বিদেশে পড়ালেখা করতে যাবেন ভাবছেন 2026-27 এবং এর পরে ইনটেকগুলোতে, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকে আপনাদের সামনে দেওয়া। আপনারা অনেক ভিডিও দেখেন, আমি দেই, সোহাগ ভাই দেয়, খালিদ ভাই দেয়, অনেকেই ভিডিও বানাই, অনেকের হয়তো বা প্রশ্নগুলো উত্তর অনেক কিছু আছে যেগুলো আমি ভিডিও বানানোর পরে পাই, সেগুলো আজকে রিয়েল লাইফের যারা আসলে রিয়েল লাইফে কাজ করছে, স্টুডেন্ট ভিসায় যিনি গিয়ে সিটিজেনশিপ নিয়েছে, এই সব কিছু আজকে তোলার চেষ্টা করব। খালিদ ভাই, আপনি আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় গিয়েছেন কত সালে? 2017 সালে। এবং আপনি কোনো এজেন্সির মাধ্যমে গিয়েছেন কিনা, আর না গিয়ে থাকলে যারা সরাসরি স্টুডেন্ট ভিসায় যেতে চায় পড়ালেখা করতে তাদের জন্য সাজেশন, এবং যদি এজেন্সির মাধ্যমে যেতে চায় তাদের জন্য সাজেশন, এই মুহূর্তে ইউরোপের পড়ালেখার বাজার আপনার মতে কারেন্ট সিচুয়েশনে কি আছে, এগুলো একটু আমাদের স্টুডেন্টদের জন্য বলবেন। ওকে, আমার এক্সপিরিয়েন্স সব একটু পুরানো, কারণ আমি 2017-তে মাস্টার্স করছি, 2018-তে মাস্টার্স শেষ। তারপরে আমি এরকম কখনোই দেখিনি কোন ইউনিভার্সিটি নিচ্ছে কে নিচ্ছে না, আমার কখনো লাগে নাই। সো আমি যা বলবো সব আপনারা আবার একটু চেক করে নিন, কারণ সব 2018-র ইনফরমেশন হয়তো, এখন 26-8 বছরের। হ্যাঁ। সো আমি একদম মাস্টার্স করতে যাওয়ার থেকে এখন আমি বাংলাদেশে আইরিশ পাসপোর্ট নিয়ে আসি সবসময়। এই পুরা জার্নি আমি নিজে নিজে করছি, এবং পুরা জার্নি নিজে নিজে করার কারণে পুরা জার্নি ব্যাপারে আমার বেশ ক্ল্যারিটি আছে। 2017-তে আমি যখন নর্থ সাউথে ব্যাচেলর শেষ করি, 17-তেই আমার ব্যাচেলর শেষ হয়েছে, শেষ হইতে হইতে আমি ইউনিভার্সিটি অফ ডাবলিনের অ্যাডমিশন হয়ে যায়। সো মোটামুটি দুটো এক সময়, একটা শেষ হওয়ার আগে আরেকটা হয়ে যায় এরকম। খুব একটা কঠিন আমার লাগে নাই প্রসেস ওই সময়। প্রসেস অ্যাকচুয়ালি এখনো হয়তো প্রসেস অনেকটা একই রকম আছে, যে আপনার একটা আইএলস লাগবে, ইংলিশ প্রফিসিয়েন্সি একটা এক্সাম লাগবে। তো আমি আইএলস দিয়েছিলাম তখন। আপনার একটা মোটামুটি সিজিপিএ হয়তো লাগবে, আমার সিজিপিএ ছিল 3.09, আমি জানি না পাবলিকলি বলছি হয়তো কখনো কোথাও না কোথাও। এবং তখন পর্যন্ত কিন্তু আমি কোনো চাকরি করি না, এবং কারণ আমি তখন ব্যাচেলর করতেছি, আমি ব্যাংকে সে ইন্টার্নশিপ করতেছি তখন, ব্যাচেলর শেষ হচ্ছে। সো আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, এরকম বিজনেস করতেছি বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। এবং ওই জিনিস দিয়েই আমি অ্যাপ্লাই করছিলাম তখন, নিজে নিজে অ্যাপ্লাই করাও আমার তেমন কঠিন লাগেনি, যেহেতু আমি জানি না ওইসব প্রবলেম এখনো আছে নাকি। আমার সময় এই প্রবলেম ছিল যে বিদেশি কারেন্সিতে টাকা দেওয়া একটা বিশাল ঝামেলা ছিল ইউনিভার্সিটি। হ্যাঁ, আমার তো সমস্যা হয়নি, যেহেতু আমি তখন ফ্রি করতেছি, আমার বিদেশি কার্ড ছিল। সো ওভাবে আমি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, এবং প্রথম যেটা হয়েছে আমি ওইটাই গেছি, এবং বাকি 2টার মধ্যে আরেকটা হয়েছিল, আরেকটা হয় নাই। এবং তারপর ভিসার অ্যাপ্লাই করতে হবে 2017 সালে। তো আয়ারল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নাই, সো আয়ারল্যান্ডের ভিসা করার জন্য সবকিছু ইন্ডিয়া পাঠাইতে হয়। তখন আজকের দিনে যেরকম অনেক কোম্পানি আছে যারা আপনার পাসপোর্ট নিয়ে যায় তারপর আবার করে, তখন ছিল না। সো তখন ম্যানুয়াল সিস্টেম ছিল। প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হইতো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি ছাড়া আপনার পাসপোর্ট বিদেশে যাবে এরকম একটা লেটার লাগতো, যে আপনি যাচ্ছেন না কিন্তু শুধু পাসপোর্ট যাবে। ওটা নিয়ে ডিএচএল এর কাছে যাইতে হইতো, ডিএচএল এর কাছে যে বলতে হইতো যে এই হলো পারমিশন, এই হলো আমার পাসপোর্ট, এই হলো আমার পাসপোর্ট, এটা এখন আপনি দিল্লিতে আইরিশ এম্বাসিতে পাঠান। সেটা পাঠাইতো, পাঠানোর পরে তারপর 2 মাসের মতো লাগতো। তারপর আইরিশ এম্বাসি বলতো যে আপনার ভিসা হয়ে গেছে, এখন পাসপোর্ট ফেরত নিয়ে যান।
এটা আবার আরেক ঝামেলা। এখন ধরেন পাসপোর্ট আমি ফেরত নিব কিভাবে, আমার তো পাসপোর্টই নাই, আমি তো চাই আনতে পারবো না। তখন আবার আমার ইন্ডিয়ায় কাউকে খুঁজতে হইতো যে ওইখান থেকে পাসপোর্টটা কালেক্ট করে ওখান থেকে DHL আবার আমাকে পাঠাবে। আচ্ছা, তো আমি ওই যে আমার এক পরিচিত সেই ইন্ডিয়ায় আছে, তাই বললাম ভাই এখানে পাসপোর্ট আপনি কালেক্ট করে DHL আবার পাঠায়। এখন কিন্তু ভাই একটু ফাঁক দিয়ে বলি, এই জটিলতা নাই, যারা আয়ারল্যান্ডে যাইতে চায় আমরা কিন্তু ফার্স্ট গ্লোবাল থেকে ফুল প্রসেসটা করে দেই, জটিলতা হয় না। আমার সাথে এটাই হয়েছিল, একজন পাঠাইছিল, আরেকজন সেভাবে কালেক্ট করছে, এবং তারপর আবার আমার কাছে পাসপোর্টটা আসছে। এরপরে আমি দেখছি যে আমি ভিসা পাইছি, বাকি তারপর তো টিকিট চলে গেছি। এবং তারপর আমার 6 বছরের মতো সময় লাগছে পাসপোর্ট পাইতে, আইরিশ পাসপোর্ট পেতে। 2017 থেকে আয়ারল্যান্ডের সিস্টেম হলো 5 বছর সমপরিমাণ রাত আয়ারল্যান্ডে কাটাইতে হয়। আমি যেহেতু অনেক বাংলাদেশে আসি, ধরেন আমি 3-4 মাস পর বাংলাদেশে আসি এবং 20-25 দিন করে থাকি, এবং আরো অনেক জায়গায় যাই আমি। আমার একটু সময় লাগছে, কারণ আমার ওই রাতগুলো ফিল আপ হচ্ছিল না। বাট ওই তো আমার 6 বছরের আশপাশের মতো লাগছে। তখন আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে 7-8 মাসের মতো লাগছে আমার পাসপোর্ট হাতে পাইতে। মানে আমার যেটা বুঝলাম যে একটু আছে, আমি একটু মাঝখানে ঢুকতে চাই। ধরুন ভাই, আপনি যখন স্টুডেন্ট হিসেবে গেলেন, এইবার আমি যখন দেখলাম, বা এখন স্টুডেন্টরা যেটা চিন্তা করে যে আমি স্টুডেন্ট হিসেবে গেলাম, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম টিউশন ফিস দিলাম, এরপর আর কোনো খরচ আমার ফ্যামিলি থেকে দিবে না, এবং এটা আমাকে ওইখান থেকে আর্ন করতে হবে। এটা আয়ারল্যান্ডে মনে হয় খুব বেশি কঠিন কি? আয়ারল্যান্ড অত কঠিন না, সবকিছুই আর কি ভ্যারি করে পার্সন টু পার্সন। সো কঠিন না, আবার কঠিনও। আয়ারল্যান্ড যেহেতু বেশ বড় ইকোনমি, এবং ইউরোপের 5-6টা হাইয়েস্ট পার আওয়ার ইয়ের মধ্যে, মিনিমাম ওয়েজ এর মধ্যে আই থিঙ্ক আয়ারল্যান্ডের সবচেয়ে উপরের দিকের একটা, জার্মানির পরে। হ্যাঁ, হইতে পারে। সো আয়ারল্যান্ডের মিনিমাম ওয়েজ বেশ বড়, এই কারণে আপনি দেখবেন অনেক মানুষ ইউরোপের অন্যান্য জায়গা থেকে আবার আয়ারল্যান্ডে আসতে চায়। ইউরোপের মধ্যে আবার এই ব্যাপারটা আছে যে আমি ইটালি থাকবো না, আমি আয়ারল্যান্ডে বেশি, হ্যাঁ, চলে আসে যায়। এবং ওই কারণে আপনি যদি কোনো মতে ধরেন আপনি ডেলিভারি ড্রাইভার, বা আপনি অমুক দোকানের ক্যাশিয়ার, বা আপনি অমুক জায়গার রিসেপশনিস্ট, এই টাইপ কাজেও আপনি চলতে পারবেন কমফোর্টেবলি, জাস্ট বিকজ আওয়ারলি ওয়েজ অনেক বেশি। টিউশন ফিস দেওয়া যাবে, টিউশন ফিস তো আপনার দিয়ে যাইতেই হয়। সো টিউশন ফিস হয়তো আর আপনার দেওয়া লাগে ব্যাচেলরের ক্ষেত্রে। আমার এক্সপেরিয়েন্স আবার সব মাস্টার্স রিলেটেড, এখানে আবার একটা খালিদের কথা থেকে যেটা আমরা বুঝলাম যে আমি স্টুডেন্টরা যেটা জানতে চাই, দেখেন যেহেতু আপনি আয়ারল্যান্ডে পড়েন, আমি আপনার অনেক ভিডিওতেই কমেন্ট শুনি, ভাই আমি আয়ারল্যান্ডে যেতে চাই, আয়ারল্যান্ডে আমার ভিসা চাই, সেকেন্ড পাসপোর্টে অনেকে অ্যাপ্লাই করে, এবং আমাদের ফার্স্ট গ্লোবালও এখন অনেক আয়ারল্যান্ডের অ্যাপ্লিকেশন পড়ছে, আমরা এটা করছি। সো মানুষ যেটা জানতে চায়, আমি আয়ারল্যান্ডে যাব, আয়ারল্যান্ডের টিউশন ফিসটা ন্যাচারালি অন্যান্য দেশের থেকে একটু বেশি। সো ওখানে স্টুডেন্ট হিসেবে যাওয়ার পরে ন্যাচারালি স্টুডেন্টরা কি কাজ করে, এবং যেই কাজটা করে সেটাতে সে কেমন ইনকাম করতে পারে, কতক্ষণ সে কাজ করতে পারে, সেটা দিয়ে তার টিউশন ফিস হওয়ার পরেও সে লাইফ লিডটা করতে পারে। এই অঙ্কটা আই থিঙ্ক নিজে, আয়ারল্যান্ড ইজ আ ভেরি এক্সপেন্সিভ কান্ট্রি। এটা আমি তো থাকি, আমি ওখানে মানে আমার খাবারের থেকে আমার বিড়ালের খাবার সবই আমি কিনি আয়ারল্যান্ডে। সো আমি জানি যে আয়ারল্যান্ড পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ জায়গাগুলোর একটা। আমি জানি না কেন আমি ওই জায়গায় গেছি, এবং আমার প্রায় মনে হয় যে আমি এখন অন্য কোথাও চলে যাই যাতে আমি আরো সস্তায় থাকতে পারি। বাট এখন তো আর কি কঠিন, যেহেতু শিকড় হয়ে যাচ্ছে। সো এই অঙ্কটা আপনার নিজের করা উচিত যে এখন তো অঙ্ক করা সহজ। সো ChatGPT বা গুগল যেভাবে আপনি করতে চান, যে আসলে আমার আয়ারল্যান্ডে অ্যাভারেজ বাসা ভাড়া কত, আয়ারল্যান্ডের মাসে অ্যাভারেজ গ্রসারি বিল কত, এবং অ্যামিনিটিস বলতে আর কি মোবাইল, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি, এগুলো সব মিলায় কত, এবং মিনিমাম ওয়েজ কত, আমি তো 20 ঘন্টা কাজ করতে পারবো, আমার অঙ্কে কত আসে। যদি কমফোর্টেবল একটা নাম্বার আসে তাহলে পসিবল হওয়া উচিত। আমি এরকম কাউকে দেখি নাই। আমি তো যেহেতু আয়ারল্যান্ডে থাকি, আমি অনেক আয়ারল্যান্ডে বাংলাদেশ থেকে যারা পড়তে চায় তারা অনেকেই আমাকে মেসেজ করে বা মেইল করে। এমন কখনোই আমি কাউকে দেখি নাই যে বলছে যে না আমি এখন আর পারতেছি না, চাকরি টাকরি পাচ্ছি না, আমি এখন চলে যাব। তার মানে না যে আপনার সাথে এটা হবে না, আপনার সাথে হইতেও পারে, বাট আমি কাউকে হইতে দেখিনি এটা। সাধারণত কি করে, যেমন আমি যদি একটু আমার লিথুনিয়ার কথা বলি, যেহেতু লিথুনিয়া, আমি জার্মানি, এবং আমি কিন্তু ওদের এই জার্নিটা বা ওদের লাইফটা একটু রিড করার চেষ্টা করছি, যেহেতু আমি ফার্স্ট গ্লোবাল নিয়ে কাজ করি। আমার স্টুডেন্ট ওখানে যে আমাকে কোশ্চেন করে, এতদিন আমি যাই না কোশ্চেন করছি, আর লাইভ যখন থাকবো তখনকার ব্যাপারটা একটু আলাদা। যেমন কি করে লিথুনিয়ার ক্ষেত্রে আমি বলি, ওরা যেমন ওল্ড বা বোল্ট ফুড ডেলিভারি করে, বা আপনার KFC বা ওখানে কিচেনে যারা কাজ করে, ন্যাচারালি এই ধরনের কাজই হয়, বা পিজা বানাচ্ছে, এই ধরনের কাজগুলোই করতে হয়। মানে কেউ যদি এই ধরনের কাজ করতে না চান, তাইলে যাওয়া উচিত না। আপনি কোনো কাজকে যদি ঘৃণা করেন, ভাই সরি মাঝখানে থামলাম, কাজ করতে না চাইলে বিদেশে যেয়ে সার্ভাইভ করা খুবই কষ্টকর। এই যে বললাম যে এই যে এখানে কফি চলে আসলো, এরকম সাধারণত হয় না। এবং
হ্যাঁ, সো জেনারেলি এটা আপনাকে বিদেশে যে থাকে সেই বলবে যে আপনি যদি কোনো কাজ করতে যদি আপনার কষ্ট হয় সেই ক্ষেত্রে বিদেশে আপনার যাও ভাই, খুব ভালো, আপনি আপনি যত বড় আপনি লোকই হন। করেন, আপনি কি করেন? হ্যাঁ, আব্বাই কাজ করে Everyone, মানে এই- আপনি কি এই- হাতে হাতে আমি- করে কফি বানায় খান? অবশ্যই। অবশ্যই আমি মোটামুটি সব বিদেশে যাওয়ার পরে আমি তো একটু ছোট বয়সে বিদেশে গেছি, ব্যাচেলরে যারা যায় তারা আরো ছোট বয়সে যায়। আমি মোটামুটি বিদেশে যাওয়ার কারণে আমি এমন অনেক কিছু করতে পারি যেগুলো ধরেন আপনি করতে পারবেন না। যেমন ধরেন আপনি যদি আমাকে বলেন এই ঘরটা রং করতে হবে, কথার কথা আমি করে ফেলতে পারবো, কিন্তু আপনার হয়তো কষ্ট হয় যদি বলেন কোথায় বিম আছে, ড্রিল কোথায় করলে ভালো, কোথায় লেগে যাবে পিছনের তারে, এগুলো ধরেন আমি পারবো খুব সহজে, এই কিন্তু এই আপনার কষ্ট জিনিসটা হবে। এই জিনিসটা আমি অনেক ভিডিও বানানোর চেষ্টা করি আপনার ফার্স্ট গ্লোবাল ভিসা কল সেন্টারের পক্ষ থেকেই, যেটা আমরা বলি যে অ্যাওয়ারনেস তৈরি করার ব্যাপারে। অনেকে ভিডিও বানায়, অনেকে কন্টেন্ট দেয়, শুধু মার্কেটিং সেলস এইসব ব্যাপার স্যাপার নিয়ে, অন্য প্রোডাক্টের প্রচারণা থাকে। কিন্তু আমি যেটা আমার মানে কেরিয়ার থেকে এবং হচ্ছে আপনাদের সবার সাথে চলতে গিয়ে শিখলাম, সেটা হচ্ছে সফট স্কিল অথবা হার্ড স্কিল, এই দুইটা জিনিস যদি কম্বাইন করে স্টুডেন্টরা না যায় বা কম্বাইন না করে বাংলাদেশ থেকে, যেমন একটা ল্যাঙ্গুয়েজ কোর্স, এটা লিথুনিয়া যাবে, ল্যাঙ্গুয়েজ কোর্স বাংলাদেশ থেকেই করা যায় লিথুনিয়াতে, বাট এটা যদি করে যায় তাহলে ফার বেটার যদি সে একদমই জিরো অবস্থায় যায়। ইভেন ভিসা পাওয়ার ক্ষেত্রেও এটা আমি দেখছি অনেক বেশি কাজ করে যদি তার সফট স্কিলটা ভালো থাকে, কমিউনিকেশনটা যদি তার ভালো আমি থাকে। শেষ করতে পারি না, হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টরা এই কোশ্চেনটা শুনতে চাইবে আমি আশা করি। সো আমি তখন কি মানে আমি যেটা দেখলাম যে ইনকাম করে চলা যায় কিনা, জার্মানিতে কি করতেছে, পর্তুগালে কি করতেছে, লিথুনিয়ায় কি করতেছে, মানে জানি কিন্তু ফার্স্ট মিডল লাস্ট। সো লিথুনিয়াতে যেটা হয় ন্যাচারালি পড়াশোনা, ওদের লাইফস্টাইল খরচ হচ্ছে যদি স্টুডেন্ট হিসেবে থাকে 200 থেকে 300 ইউরোর মধ্যে ওর সিটটা হয়ে যায়, 100 থেকে 150 ইউরোর মধ্যে ও খাবার দাবার ম্যানেজ করতে পারে, কোনো সমস্যা হয় না। এখন ওর কি করতে হয়, এই টাকাটা তো বাড়ি থেকে যাবে না, 1 বছরের টাকাটা তো দিয়ে দিছে, ওরা চিন্তা করে পরবর্তী সেমিস্টারের টাকাটা ওরা কিভাবে উঠাবে, এবং এই যে ওর 500 ইউরো খরচ হচ্ছে এটাও কেমনি উঠাবে। প্রথম যেটা হয়, প্রথম 2 মাস 3 মাস সে চিন্তা করে আরে চাকরি তো নেই, আমি চাকরি কোথায় পাবো, এখানে তো চাকরি পাওয়া যায় না, লিথুনিয়াতে যারা আছে তারা তো চলে যায়, জার্মানিতে চলে যাচ্ছে, ফ্রান্সে চলে যাচ্ছে। যেই স্টুডেন্টগুলো 1 মাস 2 মাস 3 মাস ওভার করছে, ওরা কি করছে, মোস্ট অফ পিজা শপে চাকরি নিচ্ছে, কিচেনে চাকরি নিচ্ছে, বেশিরভাগই ই বাইক চালাচ্ছে, এবং ই বাইকে নট লেস দেন 1000 ইউরো টু 1200 1300 1400 ইউরো নিচে ইনকাম করছে না। সো বছরে যেহেতু ওর 2000 বা 3000 ইউরো খরচ, টিউশন ফিস 2000 থেকে 4000-এর মধ্যে টিউশন ফিস হয়ে যায়। সো যেই দেশের টিউশন ফিস যত বেশি, আমি যেটা দেখলাম, যেমন জার্মানি টিউশন ফিস নাই কিন্তু খরচ কিন্তু মাসিক অনেক বেশি, অর্থাৎ 450 থেকে 500 লাগে হচ্ছে থাকার খরচ, খাইতে লাগে 200 থেকে 300, মানে 800 ইউরোর মতো খরচ হয়ে যায়, কিন্তু ওরা 1100-1200 ইনকাম করতেছে। আবার লিথুনিয়াতে 1000-1200 যদি সে মোটামুটি ইনকাম করে, সে ইনকাম করতে পারতেছে, পাশাপাশি পাশে একটা জব। পর্তুগালে আমি দেখলাম যে ওদের 7000 ইউরোর নিচে টিউশন ফিস নাই, মানে ভালো একটা ইউনিভার্সিটিতে, তাহলে অনেক টিউশন ফিস, এবং বাসা ভাড়া বেশি, কারণ ওখানে অনেক ভিজিটর আসে, যার কারণে ওদের বেশি। ওখানে দেখলাম আবার যে বোল চালাচ্ছে সে 2000-1500 এরকম ইনকাম করছে। বাট যেই লাইফটা এইখানকার স্টুডেন্টরা যেই লাইফ লিড করছে, অর্থাৎ আমি বলবো সে যদি ব্যাচেলারও থাকে ঢাকায়, তার থেকে অনেক কঠিন লাইফ আপনাকে ওখানে পার করতে হবে ব্যাচেলর বা মাস্টার শেষ করার জন্য। এরপরে আপনি কি করবেন সেটা হচ্ছে ফ্যাক্টর। এটা সত্যি, এটা মনে হয় সবাই, তার অলমোস্ট সবারই কেউ না কেউ আছে যে বিদেশ থাকে, তার সাথে কথা বললে সে জানতে পারবে যে ধরেন বলে না তো ভাইয়া, বলো না এটা ভাই আমি বলে গল্প হচ্ছে রেস্টুরেন্টের কিচেনে কাজ করি, এই গল্প তো এলাকায় জানানো যাবে না। আমি বোল চালাচ্ছে, কেউ গাড়িতে ফুড ডেলিভারি দিচ্ছে, এটা আমি বলবো দেশে, এটা দেশে বলে দিই। একবার আমার বাসার সামনে গাড়ি পার্ক করা, আমি বের হব, আমি গাড়ি অন করে ব্যাকেও নিয়ে আসছি, তারপর দেখি ডান পাশের টায়ারটা ফ্ল্যাট। তো ওই দিনই প্রথম, বছর 2 আগের কাহিনী, ওই দিন প্রথম আমি জীবনে ইউটিউবে প্রথমে দেখলাম চাকা বদলায় কেমনে, এবং তারপর ইউটিউবের 2টা ভিডিও দেখলাম, তারপর গাড়ির পিছনে জিনিসপত্র ছিল বাইর করলাম সব, এবং তারপর চাকা বদলাইলাম। এখন চাকা পুরান চাকাটা কি করব যেটা নষ্ট, এটাও একটা প্রশ্ন। এই যে এটা আমি ঢাকা থাকলে জীবনে করতে হবে না, জীবনে আমি গাড়ি যেখানে ওখানে রেখে চলে যেতাম, আরেকজনের সাথে ওর গাড়ি সরায় সব ঠিকঠাক করতো। তো এই জিনিসগুলো আসলে থাকতে থাকতে শিখা হয়। বাট হ্যাঁ, পরিশ্রমগুলা বা এই মেন্টালিটি গুলা নিয়ে যাইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে, আমি অনেক জায়গায় বলি, এটার জন্য আমি বকাও খাই, সবাই বলবে বা বেশিরভাগ স্টুডেন্ট বলবে ভাই ফিনল্যান্ডের অবস্থা ভালো না, ভাই পর্তুগালের অবস্থা ভালো না, ভাই কোনো জায়গায় যেখানেই শুনলাম যে চাকরির অবস্থা ভালো না বা আমি আছি পাই নাই, কাউকে দেখবেন না সে ফেরত আসছে। এবং ভাই ঢাকার অবস্থাও তো ভালো না, কোনো জায়গার অবস্থাই ভালো না, দুনিয়ার কোনো জায়গার অবস্থাই ভালো না। বাংলাদেশে এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ক্রাইসিস এবং পুরো দুনিয়া এমপ্লয়মেন্ট ক্রাইসিসে বেশ বাজে অবস্থা, বাংলাদেশও বাজে অবস্থা।
কোনো জায়গায় তো আসলে ভালো বেস্ট না। না। কিন্তু কেউ ফিরছে না, এবং হ্যাঁ। সবাই কেউ না কেউ জুটাই নিচ্ছে, এবং যার সময় যত বেশি গেছে তার আর্নিং, তার ক্যাপাসিটি, সে ফ্যামিলি ওইভাবে যে রিচ করছে। সো কেউ যদি চিন্তা করেন যে ইউরোপ যাবো মানে আমি সব হয়ে গেলাম, বা ইউরোপ যাবো মানে আমি ইউরোপে ব্যবসা করতে যাবো মানে ও আমার লাইফ সেট, বা ও ইউরোপে আমি যাবো স্টুডেন্ট নিয়ে, তাহলে আর কিছু করতে হবে না বা আমার লাইফ সেট। ভাই খালিদ ভাই যেটা বললো, এটা স্টার্ট পয়েন্ট ভিসাটা মাত্র, যেটা আমরা হয়তো আপনাকে হেল্প করতে পারি, বাট রিয়েলিটি শুরু হবে ওখানে যাওয়ার পর। দিস ইজ দ্য বাস্তবতা। সুতরাং যারা স্টুডেন্ট ভিসা পড়ালেখা করতে যায় তাদেরও আসলে রেডি হয়ে যাওয়া। এখন আর আগের যুগ নাই যেখানে এআই দিয়ে খালিদ ভাই অলমোস্ট সব কাজ শেষ করে। তো এখন আর আগের যুগ নাই যে আসলে চিন্তা না যাই নাই স্টুডেন্ট ভিসায় কোনো একটা এজেন্সিরে দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে ফেললো, এরপরে কি হইলো না হইলো আমার পাঠাই দিল, এমন এক জায়গায় পাঠাইলো, পাঠাইতে যাইতে চাইলাম ফিনল্যান্ডে, পাঠাই দিল মঙ্গল গ্রহে। ব্যাপারটা এমনই হয়, অনেকে বলে। তো এমন আর যুগ নাই, ন্যাচারালি আমরাও অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করি। তো আপনাদের সাজেশন লাস্ট হচ্ছে, যারা স্টুডেন্ট ভিসায় ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির পক্ষে হোক অথবা অন্য কোনো যে কোনো জায়গায় বা নিজেরা যাক, সাজেশন কি, অ্যাকচুয়াল সাজেশন তারা কি চিন্তা ভাবনা করে এই সামনের দিনগুলোতে, বিশেষ করে খালিদ ভাই একটু আমাদেরকে বলার চেষ্টা করবেন। বেসিক্যালি স্টুডেন্টরা তো অনার্স মাস্টার্স করতে যায়, তারা ক্যারিয়ারের স্কিলগুলো সম্বন্ধে খুব বেশি একটা সচেতন থাকে না। তো সচেতন না থাকার কারণে যেটা হয় যে ওরা যখন সাবজেক্ট চুজ করে, ওরা যখন কোনো একটা ইউনিভার্সিটি চুজ করে, এই জায়গাগুলোতে সম্পূর্ণ থার্ড পার্টির উপর ডিপেন্ড করে। সো যারা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা দিচ্ছে অথবা অনার্স করতেছে, তাদের আসলে কি চিন্তা করে বিদেশে যাওয়া উচিত, বা সবচেয়ে ট্রেন্ডি বিষয় কোনটা চলতেছে ওয়ার্ল্ডে, যেটা ওরা শিখলে বা পড়লে ওদের জন্য ভবিষ্যতে সহজ হবে ক্যারিয়ারটা সেট করা? আমার মতামত হলো, এবং এটা আমার মতামত না, আপনারা মানে আমি করছি এই কারণে আমি বলতেছি যে আমার মনে হয় অনেকে যারা অনেকে জিজ্ঞেস করে যে আমি বিদেশ যাবো নাকি যাবো না, এটা ভাবতেছি যে যাওয়া উচিত নাকি উচিত না। আমি অলমোস্ট সবাইকে বলি যে হ্যাঁ যাওয়া উচিত, এবং এটা আমি এই কারণেই বলি কারণ আমি গেছি। এখন আমি যে অন্যজনকে যে আপনার যাওয়া উচিত না এটা বলাটা ভালো দেখায় না। যা না গেলে যদি ভালোই হইতো তাহলে হয়তো আমি যাইতামই না, আমি দেশেই থাকতাম। আমার মনে হয় বেশিরভাগ মানুষের গেলে লাভ হওয়ার চান্স ক্ষতি হওয়ার চান্সের থেকে অনেক বেশি। এই কারণে আমি সবাইকে বলি, কারণ স্কাইয়ের লিমিট উপরে উঠে যায়। আপনি যদি বাংলাদেশে খারাপ হন তাহলে তো আপনার কিছু হইল না, আপনি যদি ইউরোপে খারাপ হন তাহলেও আপনার কিছু হইল না, আপনি যদি বাংলাদেশে ভালো হন তাইলেও আপনার কিছু না হওয়ার চান্স আছে, বা যদি ভালো হয় তো খুব বেশি ভালো কিছু হবে না, আপনার হয়তো ধরেন 2 লাখ টাকা বেতন হবে, বা বিজনেস করলে হয়তো আরো অনেক বেশি হবে। বাট আপনি যদি ইউরোপে ভালো হন, বা ইউরোপ স্পেসিফিক্যালি ধরেন নর্থ আমেরিকা যদি আপনি ভালো হন, ইউরোপে হইতে হবে না, তাহলে আমার ধারণা আপনার উপরের লিমিটটা অনেক উপরে উঠে যায়। তখন আর আপনি 2 লাখে থেমে থাকেন না, তখন আপনি মিলিয়নিয়ারে চলে যান বা মাল্টি মিলিয়নিয়ার, ওই অ্যাঙ্গেলে চলে যান আপনি। সো ওই অপরচুনিটিটা না নেওয়াটা আমার মনে হয় বোকামি বেশিরভাগ মানুষের জন্য। দিন শেষে আপনি ঠিক করবেন আপনি কি করবেন, বাট ওই অপরচুনিটি না নেওয়া বোকামি। আরেকটা ব্যাপার হলো পুরা লাইফ সাইকেল, যেটা আমি শুরুতে বলতেছিলাম, পুরা লাইফ সাইকেলের ব্যাপারে অ্যাওয়্যার থাকা উচিত, যে ফার্স্ট টাইম এটা করবো এরপরে এটা হবে। প্ল্যান তো সবসময় আপনার মতো হবেই না, বাট প্ল্যান একটা থাকা উচিত যে প্রথমে আমি এটা হবে, তারপরে এটা করবো, তারপরে এই বিষয়ে পড়লে আমার মনে হইতেছে এটা হবে, তারপরে আমার ওই প্ল্যান, তারপর আপনি প্ল্যান মডিফাই করেন ওখানে যে, বাট প্ল্যান একটা থাকা উচিত। এরকম যেন না হয় যে আন্দাজে গেলাম, তারপর এখন জানি না, এখন আবার একটা ভিডিও দেখলাম, এখন মনে হচ্ছে ওটাতে যাওয়া উচিত, যাই, তারপর একটা, তারপর বললেন যে না এক্সওয়াইজেড। কেউ একজন ফিনল্যান্ড বলছে তো দৌড় দিল ফিনল্যান্ডে, কেউ একজন সাইপ্রাস বলছে তো ঠান্ডা গরম বুঝি না সাইপ্রাসে চলে যায়। ব্যাপারটা এরকম। এটার সাথে ভাইয়া যে উত্তরটা একটা আছে যে ওনাদের কি প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। প্রথম হচ্ছে, অনেকে হয়তো চিন্তা করে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখে চলে যাব, যেহেতু এটা একটু কম পরিশ্রমের কাজ, বাসায় বসে বসে করবো, হয়ে যাবে। ভাই আপনি প্রথমে যদি শুধু ডিজিটাল মার্কেটিং করে যান এবং ইউরোপের ক্লায়েন্ট খোঁজেন, ফর শিওর আপনি এখান থেকে পাবেন না যদি আপনি ওডেক্স বা অন্য কোনো জায়গা থেকে না নেন। যদি বাংলাদেশ বেসিক কিছু যদি থাকে, সেটাতে আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে, তারপর আপনি এক্সটেন্ড করতে পারেন। প্রথম হচ্ছে হার্ড ওয়ার্কিং, আপনার মানসিকতা, যে কোনো ধরনের কাজ করার মানসিকতা নিয়ে যেতে হবে। অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের টাকা মিনিমাম যে আপনি সার্ভাইভ করবেন, এটা যদি নিয়ে যেতে পারেন সবচেয়ে ভালো। মানে 3 মাসের মধ্যে আবার ওই টাকা নিয়ে যায় শুধু বসে বসে খায়েন না, আপনি ওই 3 মাসের মধ্যে চেষ্টা করেন যে আপনি কি করবেন, যেটা দিয়ে সার্ভাইভাল টাইমটা আপনি পিরিয়ড করবেন। এরপর আপনি স্কেল আপ করেন যে আপনি বিজনেস করবেন নাকি আপনি কোন জবটা করবেন, না যেই রিলেটেড পড়াশোনা করতেছেন বা যেটা শিখে গেছেন সেটা থেকেই করবেন। কিছু যদি না শিখে যান, আর কিছু না হোক ওসিয়ান ডিসি, যেটা আগে অনেক নাটকের গল্প শুনতাম, এটা ছাড়া উপায় থাকে না। এবং অবশ্যই 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 আমি যেটা ফিল করছি, শীত প্রধান দেশে গেলে ভাই ড্রাইভিংটা অন্তত পক্ষে শেখা যায়।
হ্যাঁ। যদি ড্রাইভিংটা আপনি না শিখে যান, অনেক জায়গায় আপনি কষ্ট করবেন, জব পাবেন না, আপনি হসপিটালে হাইটা যেতে পারবেন না, গাড়ি অনেক জায়গায় আছে, বাস অনেক জায়গায় নাই, আপনার বাসা পর্যন্ত হয়তো বাস আসবে না, এবং যে পরিমাণ মাইনাস থাকে বা যে পরিমাণ ঠান্ডা থাকে এইগুলো আপনি ওভারকাম করতে পারবেন না। হয়তো আপনি গাড়ি কিনে ফেলতে পারবেন কিন্তু ড্রাইভিংটা জানেন না, এটা তবে মিনিমাম ফাঁকিবাজিটা শিখলে সমস্যা। বাংলাদেশে যে ফাঁকিবাজি ড্রাইভিং শিখেন, একটু শেয়ার করি। আমাদের এক ফিনল্যান্ডে স্টুডেন্ট আছে, নামটা বলি হাবিব। তো ওর বাবা ফোন দিছে, আমার ছেলেকে গাড়ি কিনে দিব, ও গাড়ি শিখছে। তো বাবা ওর তো 8 বার পরীক্ষা দিয়ে তারপরে আমার 6 লাখ টাকা খরচ করে গাড়ির দামই এর চেয়ে অনেক কম, 1 টাকার লাইসেন্স পাইতে ওর লাগছে। সো তাও আবার ম্যানুয়ালে পাই নাই, অটো দিয়ে অটো যে ইয়াটা ওইটা দিয়ে সে হচ্ছে লাইসেন্স পাইছে। তো উবার চালাবে এই জন্য। তো শেয়ার করলাম যে ড্রাইভিংটা শিখলো ভালো করে শিখে। আপনি কথা শুনে আরেকটা বলে দিই আমি আপনাকে। জার্মানিতে আমার ভাইগনা ও 2000 ইউরো দিয়ে গাড়ি কিনতে গেছে, ওর লাইসেন্স করতে লাগবে 4000 ইউরো, মানে ফি, এটা গভর্নমেন্ট ফি আর 4000, এখন মনে হয় 300 কমাইছে। তো লাইসেন্স ফি কিন্তু আবার আমাদের এইটা লিথুনিয়াতে মাত্র 220 ইউরো। তো এক এক জায়গায় এক এক রকম। তবে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা থাকলে আপনি ফুড ডেলিভারি করেন, উবার চালান, পার্ট টাইম করেন, নিজের জন্য সুবিধা। অনেক জায়গায় দেখছি এই স্কিলটা এবং এই জিনিসটা যেন থাকে। আমাদের প্রিয় স্টুডেন্টরা যারা ব্যবসা করতে চান, আমাদের ফার্স্ট গ্লোবালকে ট্রাস্ট করছেন, খুব এত তাড়াতাড়ি ফার্স্ট গ্লোবালকে যারা এই জায়গায় নিয়ে আসছেন, এবং খালিদ ভাই, সোহাগ ভাইকে যারা ট্রাস্ট করেন, আমাদের ভিডিও দেখে যারা ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি ভিজিট করেন, তাদের জন্য এই বছর আগামী বছর সবসময় যাবো আমরা অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট দেওয়ার। সো আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, খালিদ ভাই অনেক সময় কিন্তু আমাদের ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে অ্যান্সার করে, ওনাকে অনেকেই মেল করেন, অথেন্টিসিটি চেষ্টা করেন বের করার। তো যার যদি কারো প্রশ্ন থাকে আমাদেরকে ওই প্রশ্নগুলো করলেও কিন্তু আমরা কোনো একটা টাইমে খালিদ ভাইয়ের কাছ থেকেও অ্যান্সার নিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই আপনাদেরকে কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায় ডে বাই ডে চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, টাটা সবাই।